হ্যালো গাইস, ওয়েলকাম আমার চ্যানেল ঘুরে ঘুরে ব্লগ। আমি আজকে ইন্ডোনেশিয়ার কারণ ও এখন ঘুমাচ্ছে আর সবে সকাল হয়েছে। এই সকালের রোদ। তো এখন আমি চা বানাবো, তো চা বানিয়ে ওকে ডাকবো। চাটা বসিয়ে দিই। দেখো দেখো ছেলের মাথার বুদ্ধি দেখো কিভাবে শুধু ক্যামেরাটা করেছে। আমি তো ভাবতেও পারিনি যে এখানেও মানে ফোন আটকিয়ে রাখা যায়, ফোনটা না স্ট্যান্ডটা। অবাক সত্যি, এর থেকে কিছু বুদ্ধি নেওয়া উচিত আমার। এখানে চা জল ফুটছে, দরজাটা খুলে দিই, সব জানলা। আর এবার ওকে ডাকবো। কিরে ওঠ, এই পিচকে উঠবি তো, সকাল হয়ে গেছে তো। আমি কখন উঠলাম মানে? অনেক বোঝা গেছে, ওঠ। চা এখানে হয়ে গেছে, গরম গরম চা। চা বিস্কুট চলে এসছে। ঘুম থেকে উঠে যে গলাটা কেন এরকম হয়ে যায়, ঠান্ডা লেগে যায় বুঝতে পারি না। যাই হোক, সেটা বড় কথা না, বড় কথা হলো এটাই, ঘুম থেকে উঠে বরমশাই আমার জন্য চা করে এনেছে আর আমি সেটা ফ্রেশ হয়ে খাওয়া শুরু করে দিচ্ছি। এই ব্যাপারটার জন্য মাঝে মাঝে নিজেকে এত লাকি মনে হয় না। এরকম ছোটোবেলায় জানো তো, ঘুম থেকে উঠলেই মা আমার জন্য চা করে দিত, আর সেই চাটা খেয়ে আমি চলে যেতাম পড়তে, মানে বই পড়তে। ও তো র্যাপিডোয় যাবে, তাই জন্য অ্যালার্ম দিয়ে রেখেছিল, আর অ্যালার্মে ওরই ঘুমটা ভাঙে, আমার তো ভাঙে না। সেই জন্যই কি আর ও চাটা করলো, এবার টিফিনটা আমি করব। তাই আর কি তাতে ঘুমটা ভাঙিয়ে যাওক তাও করে আর কি রান্নাটা করি, মানে সকালের টিফিনটা। পেঁয়াজ কাটছি, টমেটো কাটছি, এই দিয়ে পাস্তা করে দেবো হালকা করে। নিরামিষ দিনে সুজি করে দিই, আজকে যেহেতু নিরামিষ দিন নয়, তো ওই জন্য মানে পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা দিয়ে গাজর দিয়ে পাস্তা করে দেবো। যেহেতু আমি সবজিটা কাটছি, ওকে বলেছিলাম তুমি পাস্তাটা সিদ্ধ করো, আর কি তাড়াতাড়ি হবে। সসপ্যানে সিদ্ধ করলে কড়াই চাপিয়ে দিলে পাস্তা ছড়িয়ে যেতে হবে, পাস্তা তো ঢালিনি, ছড়িয়ে বলতে বলতে এমন কাণ্ড করে কি আর বলবো, হেসে হেসে নাড়াপাটা সকালবেলা। হ্যাঁ, যেটা বলছিলাম, এই যে সসপ্যানে সিদ্ধ করলে কড়াটা আর ধুতে হবে না, নাহলে কড়া যদি সিদ্ধ করতাম, কড়াতে যে মানে ভাজবো সবজিগুলো তখন বসে যেত। এটাই হচ্ছে ব্যাপার। যাই হোক, সে সিদ্ধ করে দেওয়ার পরে আমি আবার রান্নার কাছে চলে এলাম। ও আবার রেডি হচ্ছে বেরোবে বলে, মানে ব্যাগটা গোছাতে হবে তো। যাই হোক, আমি এখানে রসুন কটা নিয়ে নিয়েছি, এটা হচ্ছে ঘষে ঘষে দেবো। তো এই যে এটা নামাতে গিয়ে ধাবাস করে পড়ে গেছে। এই যে আমি জিভটা বার করলাম কেন বলো তো, এত জোর আওয়াজ হয়েছে কি বলবো। এত সকালে মানে আমাদের এই যে এরিয়ার মানে একটা লোকজনও ওঠেনি, সবাই ঘুমাচ্ছে, আমরা উঠে মনে হয় হোলতাল করছি, এমন একটা ব্যাপার। আর এদিকে রসুন ঘষে দিতে দিতে রসুনও পড়ে গেছে, মানে তারাটা যেন আমারই বেশি। যাবে বরমশাই কাজে খেয়ে, তারা আমি করছি, কি বলবো। এরকমই তো, তেল গরম হয়নি, রসুনটা দিয়ে দিয়েছি, কেননা রসুন ঘষতে ঘষতে তেল গরম হয়ে যাবে, এমন একটা ব্যাপার। দেখেছো, বলতে বলতে রসুনের ওইগুলো পুড়ে গেছে, তাই জন্য পেঁয়াজটা দিয়ে দিলাম, দিয়েই ক্যাপসিকাম নয়, এটা হচ্ছে গাজরটা দিয়ে দিলাম, কারণ গাজর তো সেদ্ধ হতে দেরি হয়, আর পেঁয়াজের সাথে দিয়ে ভাজা ভাজা করে নিলে সিদ্ধটা তাড়াতাড়ি হয়ে যাবে, সেই হিসাবে। আর আমার পাস্তাটা দেখেছো দারুণ হয়েছে না, একটু অরিগানো ছিল, দিয়ে দিয়েছি। আর এদিকে বরমশাই নিজের কাজ নিজেই গোছাচ্ছে, যেমন জল ভরে নিল, ব্যাগের মধ্যে অনেক কিছুই নেবে, সেগুলোই গোছাচ্ছে। আর আমি এদিকে পাস্তা নিয়ে চলে এসেছি। পাস্তাটা সেন্ট বেরিয়েছে, তবে ভালো হয়েছে কি জানি না, আমি তো তাড়াহুড়ো করি জানি। এই যে গরম গরম আনতে বরমশাইকে বলছি তাড়াতাড়ি খেয়ে বলো কেমন হয়েছে। ও ফু দিয়ে কোনো রকমের খেয়ে বলছে তো ভালো হয়েছে, বাট আমার কেন জানি না মনে হচ্ছে না সেরকম। সিনটা একটু ভালো হলেও টেস্টটা ভালো হয়নি। আর সকালে আমার পাস্তা খেতে একদম ভালো লাগে না, তবু ওর জন্য করেছি, আমাকেও একটু খেতে হবে। আর ওদিকে ফোনটা দেখালাম, কারণ র্যাপিডো যে মানে আমি বুক করলে যে ক্রিং ক্রিং করে আওয়াজ হয় না, তো সেটাই বাজছিল। বলে আশেপাশে কেউ মানে র্যাপিডো বুক করলেই নাকি এটা বাজে। যাই হোক, এটা হতে পারে। আমি তো খেলাম পাস্তাটা, সেরকম একটা টেস্ট হয়নি, তবুও ভালো বলেছি, হয়তো ওর ভালো লেগেছে। আমার থেকে পাস্তা কিন্তু 10 গুণ ভালো করে, সত্যি বলছি। যাই হোক, তো বর্মশাই এখানে বেরিয়ে পড়েছে ব্যাগ নিয়ে, আর আমি প্রতিদিন নামই নিয়েছি হেলমেটটা নিয়ে, আর গেটটা খুলে দিই, তারপর টাটা করে আবার চলে আসি। কিন্তু আজকে ওর সাথে গিয়েছি এই যে মাছ কিনতে এসেছি। এখানে মাছের দোকান নেই একটাই, নাহলে অনেকটা হেঁটে যেতে হয়। আজকে সৌভাগ্যক্রমে মাছের দোকানটা খোলা ছিল আর কি। মাছ নিয়ে বাড়িতে চলে এলাম, মাছটা তো দেখাবো, তার আগে কড়াটা ধুয়ে নিই। এই যে আমার মাছ, জ্যান্ত রুই মাছ, 200 টাকা করে কাটা কিলো, আর এই মাছটা আমার কাছ থেকে 70 টাকা নিয়েছে।
মাছ ধোয়া তোমার কমপ্লিট, বাট এখন আমাকে এই বিছানাটা গোছাতে হবে। এই যে এই অবস্থা, সব পাটটাট করতে হবে, চলো করে। এই যে ব্ল্যাঙ্কেটটা মা দিয়েছে, আর বিছানা গোছানো মোটামুটি আমার বলতে বলতে কমপ্লিটই হয়ে গেছে। এবার কি হালকা করে এই ঝাড়ু নিয়ে ঘরটা ঝাড় দিয়ে দিতে হবে। আর হ্যাঁ, বিছানাটা আমি পুরো তুলিনি, কারণ যখন আমি কাজ করতে করতে একটু কষ্ট ফিল করি তখন আর কি বিছানায় এসে একটু রেস্ট নিই, বসি বা শুই, একটু হাওয়া খাই। তো আমার সব কাজ কমপ্লিট হয়ে গেছে ঘরের। রান্নাঘরে প্রথম কাজ চালটা ভিজিয়ে রাখার। আজ পর্যন্ত আমি চালের মাপটা বুঝতে পারিনি, সত্যি বলছি, কেন জানি না। তো প্রথমে একবার চালটা ধুয়ে জল ফেলে দেব, তারপরে ভিজিয়ে রাখবো। নাহলে যখন আমি চালটা ভিজিয়ে রাখছি মানে নরম হয়ে যাবে না, তখন চাল কি ভেঙে যাবে। যাই হোক, চালটা ভিজিয়ে রেখে দিলাম। এবারে সবজিগুলো বার করে নিচ্ছি কাটার জন্য। এই যে কলমি শাক, এটা আমি অনলাইনে আগের দিন অর্ডার করে রেখেছিলাম, হাফ আমরা খেয়ে নিয়েছি আর হাফ আছে আর কি। তো আগের দিন শুধু ভাজা করেছিলাম, আর আজকে জ্যান্ত মাছ দিয়ে ঝোল করব, যেটা বড়মশাইয়ের খুব পছন্দের খাবার আর কি। প্রথমে পাতাগুলো বেছে নিয়েছি, কারণ কালকে যেহেতু নেওয়া, তো অনেকগুলো পাতা পেকে গেছে। কালকে কিন্তু সবটা মানে পুরোটাই ফ্রেশ ছিল। আর বড়মশাই বলেছে একটু বড় বড় কলমি শাক রাখতে, যেন ওর গালে পড়ে। তো ফাইনালি আমার সব সবজি কাটা কমপ্লিট। কলমি শাক, আলু, এদিকে টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, এটাই আজকে মানে রান্না হবে, এই যে চাল ভেজানো। আর আমি এখন চলে যাব স্নানে, কারণ স্নান করে পুজো করে তারপর আর কি রান্না বসাবো। বসে পড়েছি পুজো করতে। এই যে আমার শিব ঠাকুরটা দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে, এটা পুরো পাথরের। আর অনেকেই বলেছিল, মানে একটা দাদা বলেছিল যে সাদা শিব বাড়িতে রাখতে নেই। আগে আমার সাদা শিব ছিল, নিশ্চয়ই তোমরা দেখেছো, খেয়াল করেছো হয়তো। তো সেই দাদার কথা অনুযায়ী আমি কালো শিব ঠাকুর এনেছি, সেই সাদা শিব ঠাকুরটা এটা মন্দিরে রেখে দিয়ে এসেছি। তো আমার মনে একটা প্রশ্ন ছিল যে বাবা মহাদেব তো একটাই, শুধু পাথরের রঙটা হয়তো আলাদা। তবে ভাবলাম যে নিশ্চয়ই কোনো কারণ আছে, তাই জন্য আবার কি কোনো কথা না ভেবে আমি সাদা শিবকে রেখে কালো শিব নিয়ে এলাম। আর এইভাবে আমি রোজ পুজো করি, ভুল টুটি হয়তো হতেই পারে, সবাই তো একইভাবে একই রকম নিয়মকানুন জানে না। তো আমার পুজো করা এরকমভাবেই আর কি। আর ফুল আশেপাশে অনেকটা দূরেই আনতে যেতে হয়, তো আমি রোজ রোজ তো বাজার করতে যাই না, সেই জন্য আর কি যেটুখানি যা থাকে সেইভাবেই ঠাকুরকে পুজো করি। তো স্নান তো আমার হয়ে গেছে, এবার যাবো খুন্তি নিয়ে রান্না করতে। চলো যা, দেরি না করে তাদের রান্নাটা বসাই, কারণ আমার বেশ ভালোই বেলা হচ্ছে, বক বক করতে করতে দেরি করতে করতে। কারণ বাইরে একটা দুটো দিদি আছে, তাদের সাথে আমি একটু কথা বলি, যখন বলি না অনেকটা দেরি হয়ে যায়। আর এই দেখো পিচকারিটাও আমার মা দিয়েছে, এই পিচকারিতে আমি ভাত করবো, বেশ ভালো লাগছে ব্যাপারটা। পিচকারিতে দুজনের ভাত হয়তো অনেক বেশি হয়ে যাবে, তবু হাঁড়িতে ভাত করার মজা তো আলাদা। ভাতটা বসিয়ে দিয়ে আমি এদিকে জিরে মরিচটা বেটে নিয়েছিলাম। তারপরে বর্মশাই একটা ফোন করেছিল, কথা বলতে বলতে আমার কি ভাতটা হয়ে গেছে, মনে হয় ভাতটা একটু গলেই গেছে, দেখা যাক কি হয়। আর এই যে এই গামলিটাই ভাতের ফ্যান জ্বালানোর জন্য একদম পারফেক্ট। এই যে দেখতে পাচ্ছ হাঁড়িটা, ওর মতো ওইভাবেই রেখে দিলে ফ্যানটা তো পুরো পড়ে যায়, ওর মধ্যে আটিও যায়। যদি বড় গামলা হয় মানে ভাতটা তো পড়ে যাবে সরটা নাড়িয়ে। যাই হোক, তো ওটা হলো ব্যাপার। তো ওখানে রেখে দিয়ে আমি মাছটা ঝাল হলো নুন দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম, মানে একদম ভালো করে মাখিয়ে নিচ্ছি, যাতে এদিক ওদিক ফাঁকা মানে সাদা না থাকে, নাহলে মাছের টেস্টটা আসবে না। আর এই যে বক বক করতে করতে আমার কড়ার তেলটা খুব গরম হয়ে গেছে, আর মাছগুলো তাই জন্য ছিঁড়ে দিলাম। তবে মাছগুলোর পিস কিন্তু একদম সলিড, আর সেরকম বড় বড়, একটা খেলে মোটামুটি পেট ভরে যাবে, এমন একটা ব্যাপার আর কি পুষিয়ে যাবে পেট, তো এমনিতেও ভরবে, তাই না? এইটুখানি তেলের জন্য 3টে মাছ মোটামুটি পারফেক্ট ছিল, সেখানে আমি লেজাটাও জোর করে আর কি চাপিয়ে দিলাম। জানি না মাছগুলো ভালো করে ভাজা হবে কি, তবে আমি যেন 2 পিস করে আবার মানে লাস্টে 2 পিস হাফ ভেজে তুলে নিয়ে আবার 2 পিস করে ভেজেছিলাম। তো না ভাজলে সে ভালো করে হতো না। তো মাছটা ভেজে আমি এখানে সবজি কষিয়ে নিয়েছিলাম, পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে ভালো করে নাড়িয়ে নাড়িয়ে, মানে শাকটা দিয়েও ভালো করে নাড়িয়ে নাড়িয়ে জল শুকিয়ে নিয়েছি। তারপরে আর কি ঝাল, হলুদ আর একটু ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো দেওয়ার দরকার নেই, কারণ জিরে মরিচ বাটা দেবো, কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এই দিয়ে দেবো জল, কারণ না তলায় বসে যাচ্ছে, জলটা একদম শুকনো হয়ে গেছে। শাকের যে জলটা ছিল সেটা পুরো শুকিয়ে গেছে। আর এখনও আমার এই যে পেঁপেটা কাটা বাকি রয়েছে, কারণ শুধু একটা তরকারি তো হবে না, বর্মশাই এবার পেঁপে ভাজা খেতে ভালোবাসে। প্রথমে ভেবেছিলাম তো পেঁপের ঝোল করবো আর কলমি শাক ভাজা করবো, পেঁপের ঝোল খেলে নাকি পেটটা ঠান্ডা হয়। তো তারপর ভাবলাম যে না, বর্মশাই তো কলমি শাকের ঝোল খেতে ভালোবাসে, অনেকদিন খাওয়াও হয়নি, তাই কলমি শাকের ঝোল করলাম আর পেঁপেটা ভাজার জন্য কাটলাম। বর্মশাই জানেও না যে পেঁপে ভাজা হবে। আর এই যে অনেকক্ষণ পরে তরকারিটা খুললাম,
আলু তো সিদ্ধ হয়ে গেছে, এবার দেরি না করে কি মাছটা তো দিয়ে দিতে হবে। অনেকক্ষণ আগে মাছটা দেওয়ার কথা, কিন্তু আমি একটু লেট করে ফেলেছি, এমন একটা ব্যাপার। তো মাছ 2 পিস দিলাম আর 2 পিস রেখে দিলাম, কারণ 2 পিস আমাদের দুজনের জন্য ইনাফ, এত বড় বড় পিস ছিল আর কি। মাছটা দেওয়ার পর বেশ 5 মিনিট মতো ফুটিয়েছি। ফোটানোর পরে এবার কিন্তু তরকারি মেন কোর্স বাকি, তার আগে তরকারিটা ছেঁকে নিলাম। নুনটা ঠিকঠাক না হলে খাবারটাকে টেস্টি লাগবে, মানে নুনেই তো গুণ বাড়ায় আর কি, সেটা তরকারি হোক আর যাই হোক। তো এরকম একটা ব্যাপার, সেই জন্য আমি বেশি করে নুন দিয়ে দিলাম, মানে নুনটা একটু ভালোই কম হয়েছিল, হয়তো শাকের জন্য, শাকেতে নুন বেশি টানে, কিন্তু শাক ভাজলে আবার নুন কম টানে, এমন একটা ব্যাপার শাক জিনিসটা। তো শাক ঢাললাম, তবু কড়াই কিছুটা শাক লেগে রয়েছে, সেটা আর কি ভালো করে এদিক করে তুলে নিলাম। আর ভিডিওটা স্পিডে দেখছো তোমরা, কেননা এতটা সময় ধরে যে কী দেখবে, তাই জন্য একটু স্পিড করে দিয়েছি। তো কড়াটা হালকা গরম হয়নি, তার আগেই তেল দিয়ে দিয়েছি, এটা আমার বড় ভুল। তারপর আমি একটু দিয়ে দিলাম 5 ফোড়ন আর একটা ছোট্ট তেজপাতা। কড়াটা গরম হলে দেওয়া যাচ্ছিলো, যেহেতু কড়াটা গরম হয়নি, আমার তাড়াহুড়ো ছিল আর কি, সব কাজে তো আমি তাড়া করি, এটা আমার অভ্যাস, খারাপ বলো আর যাই বলো। তারপরে কি তেজপাতা ও 5 ফোড়নটা গরম হয়ে গেছে, দিয়ে দিয়েছি জিরে মরিচ বাটাটা। অ্যাকচুয়ালি জিরে মরিচ বাটাটা শুকনো হলে ভালো হতো, অত নাড়তে হতো না। আমি না একটু জল দিয়ে বেশি করে বাটি, মানে বাটতে পারি না তো ঠিকঠাক করে, সেই জন্য আমার বেশিক্ষণ নাড়তে হয়। আর এই যে গ্যাসটা এত উঁচুতে আমার নাড়তে কষ্ট হয়। বড় মশার জন্য একদম পারফেক্ট, ও লম্বু নেয় আর আমি তো মেটে, আমাকে এইভাবে হাত উঁচু করে 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 নাড়তে হয়, সেই জন্যই অ্যাকচুয়ালি হাতটা ব্যথা হয়। কী আর করা যাবে, যেটা এখন আছে সেটা দিয়েই কাজ চালাতে হবে। এখন ওই ওভেন আর গ্যাস কিনতে গেলে আমার 6-7 হাজার টাকা পড়ে যাবে, আর এটা যেহেতু সদ্য কেনা, আগে নষ্ট হোক তারপরে আর একটা নতুন কেনার চিন্তা ভাবনা করবো কি। আর বলতে বলতে যে তরকারি ঢেলে নিয়েছে, তরকারির কালারটা তো দারুণ এসছে, এবার খেয়ে বলবো কেমন হয়েছে, সেটা আমি নয় বরমশাই। আপাতত এই যে কড়া ধুয়ে তেল গরম করে দিয়ে দিয়েছি পেঁপেটা ভাজা হবে, বলেছি আগে, বলেছি কি জানি না। যে বাড়িতে আমি ভাড়া থাকি সেখানে তো দিদি হয়েছে, তাদের সাথে কথা বলতে বলতে আমার পেঁপেটাই ভাজা হয়ে গেছে। একটু পেঁয়াজ দিয়েছিলাম, কাঁচা লঙ্কা, হলুদ, চিনি, ব্যাস এইটুখানি দিয়ে। শুনেছি পেঁপেতে নাকি পেঁয়াজ দেয় না, আমি তো পেঁয়াজ দিয়ে ভাজলাম, কেমন হবে দেখা যাক। তো রান্নাবান্না তো আমার কমপ্লিট হয়ে গেছে, আর বরমাসে একটু পরেই হয়তো আসবে। আমার খুব জোর খিদে পেয়ে গেছে, আসলে একসাথে ভাত খাবো, ততক্ষণ একটা বিস্কিট হয় আর কি। আর কি বলবো, কালে কামড় খেলাম, নিশ্চয়ই বরমশাই নাম করছে। আর আপনি জানো দেখার পরে খেতে খেতে এই দেখো, আমরা যখন প্রথম আসি এই বিল্ডিংটা তখন জানালা ছিল না, এখন আস্তে আস্তে সব জানালা কমপ্লিট হয়ে গেছে। কি সুন্দর লাগছে না দেখতে, যখন পুরো কমপ্লিট হয়ে যাবে, রং হয়ে যাবে, তখন তো আরো সুন্দর লাগবে, আমাদের অকাতের বাইরে আর কি। যাই হোক, সেটা বড় কথা নয়, দেখতে তো ভালো লাগে। আর আমার ঘরে পুজোর পরে শুধু জামা কাপড়ের অবস্থা চারিদিকে, এখানে পুরো ভর্তি। একটা শু র্যাকের মতো যে র্যাকগুলো হয় অর্ডার দিয়েছি, কবে আসবে জানি না, এখানে আসতে মানে দেরি করে প্রচুর, তো সেইটা এলে তার মধ্যে পাট করে রেখে দেবে। বাড়ি থেকে আর 5 মিনিট দূরে যখন থাকে তখনই আমাকে ফোন করে, যে ফোন করে দিয়েছিল আমি এসে গেছি। এবার আমি নিচে যাব, তার আগে ও গেট খুলে ঢুকে গেছে, কিন্তু আমি প্রতিদিন গেট খুলে দিই, ও ঢোকে আর বার হয়, এমন একটা ব্যাপার। তো এই যে আমরা দুজনে এসে গেছি ঘরের মধ্যে, এবারে ও ফ্রেশ হয়ে নিক, তারপর আর কি খাওয়া দাওয়া করবো। আমি এদিকে স্নান করে রেডি। কি করিস রে? এই তো অনেক বেলা হয়ে গেছে, খাওয়ানি ভাত বাচ্ছি। কি রান্না হয়েছে? এই যে তোর ফেভারিট কলমি শাকের ঝোল, পেঁপে ভাজা। বাহ, তাড়াতাড়ি কর, খিদে পেয়ে গেছে খুব। আমারও খুব খিদে পেয়ে গেছে সত্যি। তো খেতে বসে পড়েছি, তুই অনেক দেরি করে এসেছিস, তাড়াতাড়ি খেয়ে বল কেমন হয়েছে। ভাতটা একটু গুলা আছে। যখন ভাতটা নামে তুই ফোন করেছিলিস, কথা বলতে বলতে গলে গেছে। বাদ বাকি পেঁপে ভাজা আমার পছন্দ, কলমি শাক দিয়ে মাছের জন্য পছন্দ, আর হয়েছেও দারুণ। সবগুলো পেঁপেটা খেলি, তরকারিটা খেতে বলবি কেমন হয়েছে। র্যাপিডোর কাস্টমার কেমন হচ্ছে? ভালো, বাজারটা একটু খারাপ। কালী পুজো না গেলে না ঠিকঠাক হবে না। তোমার সাথে কথা বলতে বলতে পেঁপে ভাজাটা খাওয়া হয়ে গেছে, বরমশাইয়ের পাতে বড় লেজাটা দিয়ে দিলাম, আর বেশি করে শাক আর আলু। ও শাক খেতে খুব ভালোবাসে, আমার তো একটুও ভালো লাগে না, বিশ্বাস করো। বলেন কেমন হয়েছে তরকারিটা? কলমি শাকের তরকারি। কলমি শাকের তরকারি তো আমার খুব ভালো লাগে,
জ্যান্ত মাছ দিয়ে রান্নাটাও দারুণ হয়েছে। ঠিক তো? দারুণ হয়েছে, তবে আমার মতো নয়। তোর মতো করতেও পারবো না, তুমি এত মশলা দাও, কি করে করবো আমি? এই যে খাওয়া হয়ে গেছে আর শুধু শুধু ঝোল খাচ্ছে, কিছু বলেন? কি এরকম শুধু শুধু ঝোল খায়, তাও আবার কলমি শাকের? আমি খাই, আমি বলে কি না ওই খাসির মাংসের থেকে এই কলমি শাকের ঝোল নাকি খুব ভালো লাগে, তাহলে এবার প্রতিদিন কলমি শাকের ঝোলই খাবি। ক্যামেরা দেখে চুপ হয়ে গেছে, নাহলে ওর বক্তব্য শুনলে তো আমি নাটা বাটা। দেখো কেমন নিজকে হাসে। সারাদিন কাজ করে এসছি আর আমিও সারাদিন কাজ করেছি, খাওয়া দাওয়ার পর একটা লম্বা ঘুম দিয়েছি, তারপর দেখছি সন্ধে হয়ে গেছে। এই যে ঘুম থেকে উঠে আমি একটু বড়মশাইয়ের জন্য চা বানাবো, কারণ ও আবার র্যাপিডোর জন্য বেরোবে। তো চাটা যতক্ষণ আমি বানাবো বড়মশাই ততক্ষণ ফ্রেশ হয়ে সন্ধেটা দেবে। যেহেতু ও ছেলে আর পুজো করতেও ভালোবাসে, ও ফ্রেশ হয়ে জামাটা আবার চেঞ্জ করে নিয়েছে, করে পুজো করছে, মানে সন্ধে দিচ্ছি। আর আমার এদিকে চা রেডি, ওর সন্ধে দেওয়া হতেই আমি চা নিয়ে চলে এসেছি। আর আমার ঠাকুর ঘরটা কি সুন্দর লাগে যখন এই ছোট্ট প্রদীপটা জ্বালে আলোয় আলো। তো আমি দিকে রেডি, চলে যাচ্ছি সুইগি, সরি র্যাপিডো। এসব করতে করতে চলে এলো কল ফ্লিপকার্ট থেকে দিওয়ালির ধামাকেদার অফার নিয়ে। আর হ্যাঁ, তোমাদেরকেও জানাই শুভ দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা। সবাই কিন্তু দীপাবলিতে খুব মজা করো, আর আমি কি করব সেটা তো তোমাদের সাথে শেয়ার করবই। এখন ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে দিওয়ালির ভিডিও নিয়ে। টাটা।